এরকম অনেক ভাই অসুস্থ হয়েছে, অনেকের লাশ নিয়ে গেছি। আপনাকে 18 তারিখে একটা ঘটনা বলবো, যে উত্তরা থানার সামনে আমার এক ভাইকে মেরে ফেলে রাখছে, আমাদের লাশ পর্যন্ত দেয় নাই। আমার কাছে ভিডিও আছে, ভিডিও চাইলে আমি দিতে পারবো। থানাতে রেখে দিয়েছে, থানার সামনে না, রাস্তার মধ্যে ফেলে রাখছে। আচ্ছা, রাস্তার মধ্যে আপনার আমির কমপ্লেক্সের সাথের যে ভবনটা, এই ভবনের সিঁড়ির মধ্যে তার লাশ ফেলে রাখছে। আর এই পাশে দিয়া যে গেট ছিল, কেসি গেট ছিল, আমরা বারবার ওই আমির কমপ্লেক্সের সাথের যে ভবনটার নামটা আমার খেয়াল নাই, তাদের কাছে আমরা রিকোয়েস্ট করছি যে ভাই আমরা লাশটা আনবো, শুধু আমাদের গেটটা খুলে দেন। তারা আমাদের অনেক মানে 2 ঘন্টা 3 ঘন্টা, হয়তো তখন আমার ভাইটা কারা মানে দোকান মালিক যারা এই ভবন মালিক তারা দিচ্ছে না, কারণ হয়তো তখন তারা তখন ভয়ে ছিল হয়তো কোনো কিছু বা যেটাই হোক। আমার ভাইটা হয়তো তখনও মারা যায় নাই, কিন্তু আমরা 3-4 ঘন্টা আমাদের ঘোরানোর পরে, তার অনুমতি পাওয়ার পরে তারা আমাকে দরজা খুলে দেয়, তারপরে আমরা লাশটা কালেক্ট করি। কিন্তু যখন সে জীবিত ছিল আমরা তাকে বাঁচাইতে পারি নাই। এই বিষয়গুলা আমি একটা বিষয় বলবো যে আমি রক্ত দেখতে মানে খুব সহ্য হতো না, কিন্তু এই জুলাই আগস্টের অভ্যুত্থানে আমি এত পরিমাণ রক্ত দেখছি যে আমার এখনো মানে যে ট্রমাটা কাটে নাই। যে তারপর আমি আরেকটা ঘটনা বলবো যে আপনার হচ্ছে আমি 4 তারিখ যখন কর্মসূচি ঘোষণা করার পরে আমার ভাই ফোন দেয়, বলে যে তুই কোথায় আছিস। 4 তারিখ মানে 4 আগস্ট, যেটা আমাদের এক দফাতে চলে আসে, লং মার্চের যেটা। হ্যাঁ, লং মার্চ টু ঢাকা। আমি প্রথম কর্মসূচি 2 দিনের ঘোষণা করি। আমাদের তখন টেলিগ্রামটা অ্যাক্টিভ ছিল, হোয়াটসঅ্যাপ ফেসবুক তো ব্যান করা ছিল, কোনো ব্যবহার করতে পারতেন না, আপনার ইন্টারনেট ক্র্যাকডাউন ছিল না, তো টেলিগ্রামে আমাকে মেসেজ আসে। তো তখন কিন্তু ব্রডব্যান্ড ফোন তো ব্যবহার করতে, হ্যাঁ ফোন ব্যবহার করতে পারতেন, এবং ব্রডব্যান্ড ইন্টারনেটটা স্বাভাবিক ছিল ওই দিন, শুধু 4 তারিখ ওই দিন স্বাভাবিক ছিল। তারপরে ঘোষণার পর আপনার ইন্টারনেট ক্র্যাকডাউন পুরোটাই বন্ধ করে দেয়। তো যখন আমাকে ফার্স্ট মেসেজ আসে আমাদের টেলিগ্রাম গ্রুপে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গ্রুপে, টেলিগ্রামটা কিভাবে ব্যবহার করতেন? টেলিগ্রাম আমরা VPN এর মাধ্যমে ইউজ করতাম। তো টেলিগ্রামে মেসেজ আসে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে টেলিগ্রাম গ্রুপ, ওইখানে মেসেজ আসে যে আমাদের 2 দিনের কর্মসূচি, 5 তারিখ এবং 6 তারিখ। 6 তারিখ আমাদের লং মার্চ ছিল ঢাকা টু ইয়া। তো আমি এটা ঘোষণা করে আমি রাজু কলেজে চলে যাই, যে আমি যেহেতু আমাদের উপরে অ্যাটাকটা বেশি হয়, যে ওরা চেষ্টা করছে যে যারা নেতৃত্ব দেয় তাদেরকে যদি কিছু করতে পারি তাহলে বাকিরা আসলে স্তীমিত হয়ে যাবে। তো যখন আমি চলে আসি, তো আমার কাছে সেন্ট্রাল থেকে একজন ফোন দেয় যে ভাই কর্মসূচি চেঞ্জ হয়েছে, আমাদের আজকে এই পরিমাণে যাত্রাবাড়িতে লাশ পড়তেছে যে আমরা আর বসে থাকতে পারবো না। তখন যে আপনি ভাই ঘোষণা দেন যে উত্তরাতে আপাতত আপনি গিয়ে বলেন যে সবাই দাঁড়া করে। আমি ওইখানে 3:30টায় বলে আসছি যে আমরা 4টার সময় রাস্তা ক্লিয়ার করে দিব। আল্লাহরই যে একটা অশেষ রহমত ছিল, তারা কারা মানে ছাড়ে নাই, তারা সবাই রাজপথ ছাড়ে নাই, তারা সবাই অবস্থান নিয়ে। তো আমি তখন আবার আসি রিকশায় দাঁড়ায়, তখন আমি বলি যে আমাদের আর কোনো ব্যবস্থা নাই, আমাদের আর কোনো কালক্ষেপণ করার কোনো সুযোগ নাই, যে আমাদের কালকেই লং মার্চ টু ঢাকা এবং গণভবন আমরা যেভাবেই হোক আমরা দখলে নিব। আপনি এটা জেনে খুশি হবেন যে প্রথম ইয়াটা কিন্তু ওইখান থেকে ভাঙে, প্রথম আন্দোলন উত্তরা থেকে কিন্তু ব্যারিকেড ভাঙে আর্মিদের, গণভবনের দিকে কারফিউটা গণভবনের দিকে। এইখানে আপনারা 2 দিনের কর্মসূচি দিয়েছিলেন, হ্যাঁ আপনারা 5 এবং 6। তো আপনারা একদিন যে পিছিয়ে নিয়ে আসলেন, এইটার কারণটা কি? ওই যে বললাম যে ওই দিন প্রচুর লাশ পড়েছিল। আপনার 4 তারিখের আপনার যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেটা আমরা আর সহ্য করতে পারি নাই, সেই কারণে আমাদের 6 তারিখের কর্মসূচি আমরা 5 তারিখে নিয়ে আসি। 5 তারিখে নিয়ে আসি সেন্ট্রালি সব জায়গায় আপনারা তখন ওই মুহূর্তে সবাইকে জানিয়ে দেওয়া হয়, এবং আপনার কিছু ভিডিও ফুটেজও আপনার পোস্ট করি, যে আপনার দেখবেন 9 দফার মধ্যে গুলি করে তারপরে 1 দফা বানানো হয়, কিছু মিমস তৈরি করা হয়, কিছু ভিডিও তৈরি করা। তখন আপনাদের দাবি একটা জায়গায় ছিল, তখন সরকার হটানোই আমাদের গণ অভ্যুত্থান করাই আমাদের একটা দাবি চলে আসছিল, কিন্তু এটা কিন্তু আমাদের 4 তারিখেও কোনো সরকার হটানোর কোনো। ফয়সাল, আমার এটা একটা ব্যক্তিগত জানা, সেটা হচ্ছে ধরেন আপনারা তো কোটা আন্দোলনের জন্য এই রাজপথে নামলেন, হ্যাঁ, তো এইটা তো সরকারিভাবে যখন আদালত থেকে রায় হলো, তো আপনাদের এই রায়টা তো মেনে নেওয়া হলো, আপনার দাবিটা মেনে নেওয়া হলো না? দাবিটা মেনে নেওয়া হলো না। আমরা দাবিটা কেন মেনে নেই নাই সেটা আমি পিছনের কথা বলবো। 2018 তো আপনি কিন্তু একটা পরিবর্তনের ব্যাপারটা দেখেছিলেন, যে সরকার কিভাবে আমাদের সাথে তামাশা করেছিল, যে একটা পরিবর্তন দিয়ে যে কোঠা ব্যবস্থাটাই থাকবে না, কিন্তু তারা ওই রায়ের মধ্যে আবার 5% আপনি একটা বিষয় মনে করবেন, সরকার কি আবেগের জায়গা?
না, সরকার প্রধান নাকি সে আবেগে বা রাগান্বিত। আপনি হচ্ছে রাষ্ট্রপ্রধান, আপনি কেন রাগান্বিত হয়ে ব্যক্তিগত কোন জায়গায় এখানে নেই আপনি আপনি কেন একটা ব্যক্তিগত জায়গায় গিয়ে আপনি কেন রাগান্বিত হয়ে এটা করবেন? একটা রাষ্ট্র কিন্তু মানে আপনার যখন একটা সিদ্ধান্ত আসে সেটা সুন্দরভাবেই আসে। আপনি রাগ করে বললেন যে কোনো কোটা থাকবে না, এটা কেন? না, এটা ব্যক্তিগততার বিষয়, আমরা ব্যক্তিগততার জায়গাতে যেতে চাচ্ছি না। আমি বলছি যে সুপ্রিম কোর্ট থেকে যখন রায়টা হলো তখন কোটা যেই রায়টা হলো সেই রায়ে আপনারা সন্তুষ্ট না? না, আমরা সন্তুষ্ট না। আমরা তো ওই যে বললাম যে 18 ব্যাপারটা 18 তো কিন্তু একটা বিষয় একই রকমের প্রহসনের জায়গা, আমি বলবো এটা প্রহসনটা চলে এসেছিল। হ্যাঁ, তো আমরা বারবারই কিন্তু বলেছিলাম যে আমরা সরকারের কাছে চাই, সরকারের কাছে সুষ্ঠু একটা সিদ্ধান্ত চাই। এটা আপনি কিন্তু দেখলে বলবেন, বুঝতে পারবেন যে আমরা বারবারই কি বলছি, আমরা কিন্তু কোর্টের দিকে আমরা যাই নাই। আমরা কোর্টকে বলছি এটা কোর্টের সিদ্ধান্ত না, এটা সরকারের সিদ্ধান্ত। সরকার যদি চায় তাহলে এটা সুন্দরভাবে একটা সিদ্ধান্ত আসতো, কিন্তু এই সরকার চায় নাই। এই সরকার ঢালাওভাবে আমাদেরকে রাজাকার। তাহলে কি আমরা বলবো যে এইটা, আমি রাজাকারের প্রশ্নে আসবো। আমি তাহলে কি এটা আমি কি ধরে নেব যে আপনারা প্রথমে যে 9 দফাটা দিলেন সেখান থেকে আপনারা এক দফা এসে দাঁড়ালেন? হ্যাঁ, এক দফা এসে দাঁড়ানোর প্রেক্ষাপট কি এরকম যে আমার ভাইগুলো নির্বিচারে তাদেরকে মারা হলো? আমরা কিন্তু 29 জুলাই 31 জুলাইও বলি নাই যে আমাদের এক দফা। আমরা 3 তারিখেও বলি না এক দফা। 4 তারিখে কখন বলছি? যখন পরিস্থিতি খারাপের দিকে, যখন মানুষ আর পরিস্থিতি পিছনে আসার কোনো সুযোগ ছিল না, বা পিছনে গিয়ে কথা বলার সুযোগ ছিল না। যখন আমাদের হাজার হাজার ভাই শহীদ হয়ে গেল, তখন এই শহীদের